সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার ফিরে আসলাম আমাদের আলোচনায়। আমরা ইতিমধ্যে আমাদের 4টি অধ্যায় নিয়ে আমরা আলোচনা শেষ করেছি। আমরা বাস্তব সংখ্যা, যোগাশ্রী প্রোগ্রাম, জটিল সংখ্যা এবং বহুপদী, এই 4টি অধ্যায় আমরা সমাপ্ত করেছি। আমরা পঞ্চম অধ্যায়ে আসছি যে দ্বিপদী বিস্তৃতি। এখানে আমরা দ্বিপদী বিস্তৃতিতে আমরা বলতে চাই এটিও আমাদের খ গ্রুপের একটি অংশ, অর্থাৎ গ্রুপ এর একটি অংশ। এই খ গ্রুপের দ্বিপদী বিস্তৃতিতে এই অধ্যায়টিও কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় কখনো কখনো দেখা যায় যে বহুপদী এবং দ্বিপদী মিলে একটি কোশ্চেন পরীক্ষা হয়, একটি সিকিউ আসে। তাহলে এখানে দ্বিপদীতে যেটা হলো যে একটা দৃশ্যকল্প তোমাকে বহুপদী থেকে দিতে পারে, আর একটা দৃশ্যপ্রকল্প দ্বিপদী থেকে দিতে পারে। সেক্ষেত্রে দুইটা মিলে একটা সিকিউ হতে পারে। আবার শুধুমাত্র বহুপদী থেকে একটা সিকিউ আসতে পারে, কিংবা দ্বিপদী থেকে একটা সিকিউ আসতে পারে। তাহলে দ্বিপদীতে আমরা কোন কোন বিষয়গুলোর প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দেব? সবার আগে দ্বিপদীতে দুইটি আসে, যে দ্বিপদী উপপাদ্য যেটি আছে। দ্বিপদী উপপাদ্য, যে আমরা জানি যে দ্বিপদী উপপাদ্য তোমার উপাদ্যটি দুটি অধ্যায় তোমার এখানে আছে, 5.1 এবং 5.2। 5.1-এ এটা হলো যে আমরা যখন এই দ্বিপদী উপপাদ্য বিস্তার করি +x টু দ্য পাওয়ার n, এখানে যখন আমরা সূত্রটি আমরা লিখি, সেক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এ টু দ্য পাওয়ার n প্লাস nc1 এ টু দ্য পাওয়ার n মাইনাস 1 x প্লাস nc2 e to the power n minus 2 x স্কয়ার প্লাস ডট ডট। এখানে কিন্তু এই সূত্রটির ক্ষেত্রে মনে রাখতে হবে যেখানে n কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা। ছাত্র অনেক সময় এটি কনফিউশনে ভোগে যে এখানে nটা কি, না, কেবলমাত্র n ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই এই সূত্রটি প্রয়োগ হবে। আর যদি n ধনাত্মক পূর্ণ সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা হয়, সেটি ভগ্নাংশ হতে পারে, সেটি ঋণাত্মক হতে পারে, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এই সূত্রটি প্রয়োগ হবে না। তাহলে এখানে এই দ্বিপদী উপাদ্যতে আমাদের এই সূত্রটির যে তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই যে সাধারণ যে পদটি আছে আমাদের সামনে, যে NCR এ টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r, হ্যাঁ, এই যে সাধারণ যে পদটি, সাধারণত আমরা দেখি যে এই NCR এ টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r, এই সাধারণ পদটিকে কেন্দ্র করে কিন্তু আমাদের দ্বিপদী উপপাদ্যের সকল সমস্যা আমরা সমাধান করি। তার ভিতরে এই NCR এ টু দ্য পাওয়ার n মাইনাস x টু দ্য পাওয়ার r, এই পদটিকে আমরা বলি সাধারণ পদ, এবং এর নাম কি r প্লাস 1 পদ, যেটি আমাদের কাছে আছে r প্লাস 1তম পদ। NCR এ টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r, এই r প্লাস 1তম পদ। এখানে এই দ্বিপদী উপাদ্যতে আমাদের এই উপাদ্যটিকে কেন্দ্র করে যে সমস্যাগুলো আমাদের আসতে পারে, সাধারণত আমরা দেখি যে তোমাকে পরীক্ষা আসতে পারে যে তোমাকে একটা দ্বিপদী রাশি দিয়ে বলা হতে পারে যে এর x বর্জিত পদের পদ কোনটি বের করো, x বর্জিত পদের মান কোনটি বের করো। একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি কোশ্চেনে কখনো বলা হয় যে এর কোন পদটি x বর্জিত কিংবা x বর্জিত পদের মান বের করো, সেক্ষেত্রে কোন পদটি x বর্জিত, মনে করো তোমাকে বলা হলো যে একটা দ্বিপদী উপপাদ্য দিয়ে তুমি দেখলা যে তার ষষ্ঠ পদটি x বর্জিত, ষষ্ঠ পদটি x বর্জিত বের করলা, পরবর্তী সেই পদের মানটিও কিন্তু বের করে দিতে হবে যে কততম পদ x বর্জিত এবং সেই মানটি কত, মানটি কত। অনেক সময় একটি ছাত্রদের একটা কমন কোশ্চেন থাকে যে আমরা যে স্যার x বর্জিত পদে যে মানটি আমরা বের করতে যাব, সেখানে যখন c এর ব্যবহার চলে আসে, যে উত্তরটা এরকম হলো যে 12c3, তাহলে এইটা কি আমরা ভেঙে দিব না এইভাবেই রেখে দিব? এই প্রশ্নটি ছাত্র অনেক সময় করে থাকে। তবে আমরা বলি যে এটা ভেঙে দিতে পারো, তুমি তোমার সামনে ক্যালকুলেটর থাকবে, সেটাকে ইউজ করে দিতে পারো। এভাবে রেখে দিলেও তোমার পরীক্ষায় কোনো নাম্বার তোমার কর্তন যাবে না, তুমি 12c3 রেখে দিতে পারো। তো এখানে তোমার x বর্জিত পদ তোমাকে পরীক্ষা আসতে পারে। দ্বিতীয়ত আমরা আরেকটা জিনিস দেখবো যে এখান থেকে তোমার এই দ্বিপদী উপপাদ্যকে কেন্দ্র করে যে মধ্যপদ নির্ণয় করো। এখানে ছাত্ররা একটু ভুল করে অনেক ক্ষেত্রে, যে এখানে স্যার একটা রাশি থেকে সে অনেক সময় বুঝে না যে তার আসলে মধ্যপদটা কোনটি হবে। এখন মধ্যপদের ক্ষেত্রে একটা বিষয় আছে যে আমরা জানি যে এক্ষেত্রে যে এই n a প্লাস x যে n আছে, n যদি জোড় হয় তাহলে তার পদের সংখ্যা হবে বেজোড়, অর্থাৎ 1 বেশি হবে, সেক্ষেত্রে মধ্যপদ হবে একটি। আর n যদি বেজোড় হয় তাহলে পদের সংখ্যা হবে কি জোড়, সেক্ষেত্রে মধ্যপদ হবে দুটি। এই বিষয়টিকে তোমাকে মনে রাখতে হবে। শুরুতেই তুমি আইডেন্টিফাই করবে আমাকে যেই রাশিটা দেওয়া আছে সেই রাশিটাতে আসলে আমার পদের সংখ্যা কি আছে, সেখানে কি জোড় সংখ্যক পদ আছে না বিজোড় সংখ্যক পদ আছে। যদি জোড় সংখ্যক থাকে তাহলে মধ্যপদ হবে দুইটি,
আর বিজোড় সংখ্যক থাকলে মধ্যপদ হবে একটি। এখানে আমাদের একটা হলো এক ধরনের কোশ্চেন পরীক্ষা আসে যে আমাদের বর্জিত পদ নির্ণয় করতে বলে, আরেক ধরনের কোশ্চেন আসে মধ্যপদ নির্ণয় করতে বলে, আরেক ধরনের প্রশ্ন আসে পরীক্ষা যে বর্জিত পদ না বলে তোমাকে বলতে পারে দ্রব্যপদটি নির্ণয় করো। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একই উত্তর হবে তোমার এই বর্জিত পদটি কত। তো এটা এই দ্বিপদী উপায়দের জন্য আমাদের এই ধরনের একটি কোশ্চেন পরীক্ষা আসতে পারে, একটি দ্বিপদী দিয়ে তোমাকে এই ধরনের তোমাকে বের করতে হবে। আবার এখানে কিছু কোশ্চেন আছে যে একটা দ্বিপদী দিয়ে আমাকে বলা হয় যে এত এবং এত এর সহগ x⁻7 এবং x⁻8 এর সহগ দ্বয় পরস্পর সমান হলে একটা আননোন রাশি দেওয়া থেকে তার মান নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে কিন্তু তোমাকে সাধারণ পদের ব্যবহার কিন্তু অবশ্যই তোমাকে লাগবে। সর্বক্ষেত্রে আমাদের সাধারণ পদের ব্যবহার আমাদের লাগবে। আর সর্বোপরি এই জায়গাটাতে এই তোমাদেরকে প্রথম অধ্যায়ের 5.1 যে জিনিসটা আমাদের অতি জরুরি সেটা হলো একটা প্যাসকেলের ত্রিভুজ সূত্র আছে। এটা কিন্তু আমরা অনেকেই অ্যাভয়েড করি। তোমরা দেখবে যে গতবারও কিন্তু অনেকগুলো বোর্ড পরীক্ষায় ক অংশে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আসছে যে n এর মান 4 হলে ত্রিভুজটি প্যাসকেলের ত্রিভুজটি আঁকো, n এর মান 5 হলে প্যাসকেলের ত্রিভুজটি আঁকো, n এর মান 6 হলে প্যাসকেলের ত্রিভুজটি আঁকো, কিংবা একটা দ্বিপদী দিয়ে তোমাকে বলা হলো প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এটি ব্যাখ্যা করো, বিস্তৃতি করো। সেক্ষেত্রে কিন্তু প্যাসকেলের ত্রিভুজ তোমরা জানো চমৎকার একটি, এবং সেক্ষেত্রে অনেকে বলে স্যার প্যাসকেলের ত্রিভুজ যদি n এর মান 4 হয় তখন যে আমরা ত্রিভুজটাকে দেখাবো 5 হলে দেখাবো, সেক্ষেত্রে কি আমরা কলম ব্যবহার করবো না পেন্সিল ব্যবহার করবো? তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, এখানে কোনো সমস্যা নেই। তুমি কলম ব্যবহার করতে পারো, ব্যবহার করে তুমি করে ফেলতে পারো। দ্বিতীয়ত আমাদের এই দ্বিপদী উপপাদ্যের যেটা হলো যে আমাদের পরবর্তী যে অংশটি রয়েছে দ্বিপদী উপপাদ্যের, যে যদি a + x এখানে যদি n যদি ঋণাত্মক কিংবা ভগ্নাংশ হয় তাহলে কিন্তু আমাদের এই সূত্রটি প্রয়োগ হবে না। আমরা যে সূত্রটি নিয়ে এখন আলোচনা করলাম এটা কিন্তু আলোচনা আসবে না। সেক্ষেত্রে আমরা দেখবো যে nটা আসলে কি দেওয়া আছে, সে যদি ঋণাত্মক কিংবা ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই দ্বিপদী উপপাদ্যের এটা কি বলা হয়, যেমন 1 + x⁻n, সেক্ষেত্রে আমরা দ্বিপদী উপপাদ্যে যে 1 + nx প্লাস n × n-1 n × n-1/2 ফ্যাক্টোরিয়াল x² প্লাস ... এই সূত্রটি প্রয়োগ হবে। এই দুইটা জিনিসকে তোমাকে ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, যে আমাকে দেখতে হবে যে দ্বিপদীতে কি আছে, n ধনাত্মক সংখ্যা আছে না এটি ঋণাত্মক কিংবা ভগ্নাংশ আছে, সেদিকে লক্ষ্য রেখে তোমাকে এই সমস্যাটি সমাধান করতে হবে। আর এই 5.2তে যেটা হলো যে এখানে তুমি দেখবা যে অনেকগুলো বিষয় আছে, যে 5.2তে যে আমাদের তোমার সহগ নির্ণয় করতে বলে, যে x⁻n এর সহগ নির্ণয় করো, x⁻r এর সহগ নির্ণয় করো, এই ধরনের, কিংবা এটা কি বলা হয় যে 5 এর সহগ নির্ণয় করো, 7 এর সহগ নির্ণয় করো, এই ধরনের অনেকগুলো কোশ্চেন কিন্তু আমাদের এই অধ্যায়ে রয়ে গেছে। দ্বিপদী উপপাদ্য আমি আবারও তোমাদেরকে আমি বলি যে বহুপদী এবং দ্বিপদী মিলে একটি সৃজনশীল কোশ্চেন হতে পারে, অথবা দ্বিপদী বহুপদী থেকে একটি আলাদা কোশ্চেন হবে, তবে দুইটা মিলে একটি হবেই, দুইটাও হতে পারে একটি হবেই। সুতরাং দ্বিপদীটাকে তোমাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। আমরা এরপরে তোমাদের এই দ্বিপদীর পরে যেটা আমাদের আসে যে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ। এই বিপরীত ত্রিকোণমিতিক সমীকরণ থেকে আমি কিন্তু একটি কথা তোমাদেরকে শুরুতেই বলেছি যে আমার ক গ্রুপে যে 6টি অধ্যায় আছে, সেই 6টি অধ্যায়ের এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ থেকে একটি সৃজনশীল থাকবেই, একটি সিকিউ থাকবেই। এতে কিন্তু আমরা অতীতে দেখেছি বিকল্প কোনো রাস্তা নেই, এখানে কারণ ত্রিকোণমিতি অধ্যায় একটাই আছে, 7.1 এবং 7.2 মিলে একটি ত্রিকোণমিতিক কোশ্চেন তোমার থাকবে। তাহলে এখান থেকে যখন বিপরীত ত্রিকোণমিতিক কোশ্চেন যখন আমাদের পরীক্ষায় আমাদের আসবে, তখন আমরা একটা জিনিস সবসময় আমরা লক্ষ্য করি যে এখানে যে একটা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের প্রধান বৈশিষ্ট্য হলো যে আমরা যখন একটি ফাংশন থেকে যখন আরেকটা ফাংশন রূপান্তর করব, অর্থাৎ যে সাইন ইনভার্স থেকে যখন আমি তাকে ট্যান ইনভার্সে নিয়ে যাব, কজ ইনভার্স থেকে যখন আমি সেক ইনভার্সে নিয়ে যাব, তখন মনে রাখতে হবে যে এখানে কিন্তু অবশ্যই তোমাকে ত্রিকোণমিতির এই কাজটি করার সময় তুমি যে চিত্র ব্যবহার তোমাকে করতে হবে। এখানে আমাদের স্পষ্ট ইনস্ট্রাকশন আছে, যেমন একটি অঙ্ক নিয়ে কথা বলি, যে তোমাকে বলা হলো যে প্রমাণ করো সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স √2/3 এত সমান প্রমাণ করো ট্যান ইনভার্স √2। তোমাকে বলা হলো এই প্রমাণটি করো। তাহলে এই প্রমাণটি যখন তুমি করতে যাবে তখন কিন্তু আমরা জানি যে সাধারণত যে আমরা সাইন ইনভার্স থাক কিংবা কজ ইনভার্স থাক, আমরা সর্বদাই চেষ্টা করি তাকে ট্যানে নিয়ে আসার জন্য। তাহলে আমি যখন এই সাইন ইনভার্স 1/3কে যখন আমি ট্যানে নিয়ে আসবো, অর্থাৎ এই যে ত্রিভুজটা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ √9 - 1 √8 বা 2√2, এই যে 2√2কে আমি নিয়ে আসলাম, এখানে
যখন আমি এটাকে লিখবো সাইন ইনভার্স 1/3 ট্যান ইনভার্স 1/2√2, এই যে আমি ব্যবহারটি করলাম সাইন ইনভার্স ফাংশন থেকে আমি কজ ইনভার্সে নিয়ে ট্যান ইনভার্সে নিয়ে আসলাম। কিন্তু আমি কিভাবে করলাম? আমি এটিকে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি এবং পিথাগোরাসের উপপাদ্য আমি ত্রিভুজ থেকে নিয়ে আসছি। তাহলে এখানে স্পষ্টত মনে রাখবে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে এই অধ্যায়ে যখন তুমি কোনো ফাংশনকে বিপরীত একটি ফাংশনকে একটা থেকে আরেকটাতে তুমি কনভার্ট করবে, পরিবর্তন করবে, অবশ্যই ডান পাশে ছবি দিয়ে দিতে হবে। আর যদি ওয়ার্কিং ফর্মুলা ব্যবহার করে তোমরা ওটা করো সেক্ষেত্রে ছবির কোনো প্রয়োজন হবে না। এই ছবি ব্যবহার তুমি না করলে কিন্তু তুমি কোনো নাম্বার পরীক্ষায় পাবে না। এটি স্পষ্টত আমাদের ইনস্ট্রাকশনে বলা আছে। আমরা শ্রেণীকক্ষেও তোমাদেরকে বলে থাকি সাধারণত যে এই ধরনের কোশ্চেনে তোমাকে ছবি দিয়ে দিতে হবে, ছবি দিতে হবে, যে ছবি না দিলে তুমি কোনো নাম্বার পাবে না। দ্বিতীয়ত আমাদের এই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সাথে যে জিনিসটি আরেকটি রয়েছে যে ত্রিকোণমিতিক সমীকরণ, এই সমীকরণ থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসবে। কারণ এই দুটি 7.1 এবং 7.2 দুইটা মিলে একটি ফুল সিকিউ হবে, এটা হবেই। তাহলে এই ত্রিকোণমিতিক সমীকরণ যখন তোমাদের সামনে আসবে তখন এখানে অনেক ধরনের প্রশ্ন থাকে যে আমাদের 10টা সূত্র আছে, যে 10টা সূত্র আমাদের আছে সেই 10টা সূত্রকে সবার আগে তুমি আবার একটু বাসায় রিপিট করবে, আজকে আবার এগেন পরে। সেই 10টা সূত্র জানা থাকলে আমরা সবসময় ছাত্রদেরকে একটা কথা বলি, এই 10টা সূত্র যে ছাত্র জানে তার ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ে তার কোনো সমস্যা হয় না। এখানে এক ধরনের অঙ্ক আছে আমাদের একটু সমস্যা হয় অনেক ক্ষেত্রে, যে ত্রিকোণমিতিক সমাধান করতে গিয়ে করে, যেমন তোমাকে বলা হলো যে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এই সমীকরণটি যখন তোমাকে সমাধান করতে বলা হবে তখন কিন্তু আমরা দুইভাবে সমাধান করা যায়। আমরা উভয় পক্ষকে বর্গ করে করি, কিংবা আরেকটি সমাধান নিয়ম আছে যে তোমার √a² প্লাস b² এইভাবে ভাগ করে করি। উভয় পক্ষকে বর্গ করে এই সমাধানটি যখন করা হয় তখন আমরা অনেক ক্ষেত্রেই দেখি এর একটু অতিরিক্ত মূল চলে আসে, যে মূলটাকে আমরা অপ্রাসঙ্গিক মূল বলে থাকি। তখন সমাধান করার পরে, অর্থাৎ যখন আমি থিটার মানটা বের করি কিংবা এক্সের মানটা বের করার পর তখন আমরা একটা কনফিউশনে পড়ে যাই, কোন মানটি গ্রহণযোগ্য মান আর কোনটি গ্রহণযোগ্য নয়। তখন আমরা আবার শুদ্ধি পরীক্ষা করতে হবে, যেটি গ্রহণযোগ্য নয় সেটিকে বাদ দিতে হবে। তাই আমরা বর্গ না করে এই ধরনের ক্ষেত্রে আমরা তোমার যেই অঙ্ক আছে যে a cos থিটা প্লাস b sin থিটা ইকুয়াল টু c, এই আকারে যখন কোনো অঙ্ক থাকবে তখন আমরা জানি যে √a² প্লাস b² দ্বারা ভাগ করতে হবে। ভাগ করে অঙ্কটি করলে তখনই অঙ্কটি তোমার জন্য সহজ হয়ে যাবে। তখন আর একটাই মূল আসবে, যেটি সঠিক মূল সেটি আসবে, অপ্রাসঙ্গিক মূল আর এই নিয়মে আসবে না। তখন এখানে এই অঙ্কটি কি দ্বারা ভাগ করতে হবে? √1² প্লাস 1² ইকুয়াল টু √2। তাই এই বিষয়টিতে দৃষ্টি রাখবে। এরপরে এই ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের মধ্যে আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা যখন কোনো সমাধান তোমাকে করতে বলা হয়, সমাধানে ব্যবধি দেওয়া থাকে, যে একটা সমীকরণের সমাধান করতে বলা হলো, ব্যবধি দেওয়া থাকে, তোমাকে রেঞ্জ দেওয়া থাকবে। হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে অনেক সময় কী হয় যে আমরা সমীকরণটি সমাধান করি, সমাধান করার পরে আমাদের ব্যবধিতে গিয়ে অনেক সময় সমস্যা হয়। অনেক ক্ষেত্রে ছাত্র অনেক সময় কিছুটাই হয়ে যায় যে সে মনে করে যে না, তাহলে ব্যবধিতে যেহেতু আমি মিলাতে পারি না তার মানে অঙ্কটি আমার হয় না। সমীকরণের যখন তোমাকে কোনো সমাধান করতে বলা হবে তখন সমীকরণের সাধারণ সমাধান কিন্তু তোমাকে করতে হবে। আমি তোমাকে একটা এক্সাম্পল হিসেবে দেখাই। মনে করো এই √3 sin x মাইনাস cos x ইকুয়াল টু 2, 2π থেকে x এটার মধ্যে সমাধান করো। তাহলে যখন এই সমাধানটি তোমাকে করতে বলা হলো এই নির্দিষ্ট ব্যবধিতে, তখন আমরা আগে এই সমাধানটি করব, আমরা আগে সাধারণ সমাধান বের করব। সাধারণ সমাধান যখন আমি x এর মান বের করব, অতঃপর x এর যে মানগুলো -2π থেকে +2π এর ভিতরে আছে আমি সেই মানগুলোকে আইডেন্টিফাই করব নির্দিষ্ট ব্যবধির মধ্যে। তাহলে আগে আমাকে এই সমাধান পর্যন্ত আসতে হবে, এবং আমাদের স্পষ্ট ইনস্ট্রাকশনে বলা আছে এই সমাধান পর্যন্ত কোনো ছাত্র যখন করতে পারবে তখনই কিন্তু সে 75% মার্কস পেয়ে যাবে। সুতরাং এই ব্যবধিতে গিয়ে যদি কোথায় একটু সমস্যা সৃষ্টি হয়ে যায় তুমি একদম ভেঙে পড়বে না। হ্যাঁ, সুতরাং এটার জন্য কিন্তু আলাদা মার্কস ডিস্ট্রিবিউশন করা আছে। আরেকটা বিষয় যে আমাদের এই এমসিকিউ আসে, হ্যাঁ এমসিকিউ, যেমন একটা এমসিকিউতে আমি তোমাকে এক্সাম্পল স্বরূপ দেখাই। যেমন তোমাকে বলা হলো যে cos থিটা সমান 1/√2 হলে থিটা ইকুয়াল টু কত, নিচের কোন মানটি? সেক্ষেত্রে আমরা অনেক ছাত্রদেরকে দেখি একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো কি যে cos থিটা ইকুয়াল টু 1/√2 cos π/4। আমরা জানি cos π/4 ইকুয়াল টু 1/√2, অতএব থিটা ইকুয়াল টু সে লেখে π/4। না, এটা কিন্তু একটি নির্দিষ্ট মান হয়ে গেল, থিটা ইকুয়াল টু π/4 একটা নির্দিষ্ট মান হয়ে গেল। তুমি এখানে যে মানটি তোমাকে রাইট
ইনফরমেশনটি যেটি হবে সেটি হবে cos θ = cos π/4 হলে θ = হবে 2n পাই প্লাস মাইনাস π/4। এই সূত্রটিকে তুমি ব্যবহার করবে, কারণ ওই একটি মানের জন্য কিন্তু সমাধান নয়, এই সমাধানটা কিন্তু সাধারণ সমাধান। কিন্তু আমরা ছাত্রদেরকে লক্ষ্য করি সে যখন এরকম একটি সমাধান তার আসে যে cos θ = 1/√2 হলে θ = কত, সে লেখে π/4 45 ডিগ্রি না। এবং এই ত্রিগ্নোমেট্রিক সমাধানে যখন কোনো সমাধানের অঙ্ক পরীক্ষা আসবে তখন আমরা লাস্টে গিয়ে সাধারণ সমাধানে এই n এর কিন্তু পরিচয় করিয়ে দিতে হবে। nটা কি তুমি সাইড নোটে অবশ্যই তুমি লিখে দিবে n বিলংস টু z, অর্থাৎ এখানে n হলো একটি পূর্ণ সংখ্যা। n এর মান 0 হতে পারে, n এর মান ধনাত্মক হতে পারে, n এর মান ঋণাত্মক হতে পারে, তারা পূর্ণ সংখ্যা। n এখানে ভগ্নাংশ নয়। তুমি যদি nটাকে পরিচয় করি এখানে না দাও তাহলে কিন্তু এখানে এক্সামিনার চাইলেই তোমাকে 1 নম্বর কেটে দিতে পারে। কখনো কখনো বোর্ড পরীক্ষায় এক্সামিনারকে ইনস্ট্রাকশনই বলা থাকে যে n এর পরিচয় করিয়ে না দিলে, n যে একটি পূর্ণ সংখ্যা এটি না লিখে দিলে তাহলে 1 নম্বর কাটা যাবে। তাই আমি তোমাদের বারবার বলি যে ত্রিকোণমিতিক সমীকরণে যখন কোনো অঙ্ক তোমার আসবে সমাধানে, তখন n যখন তুমি ব্যবহার করবে অবশ্যই n এর পরিচয় করে দিবে, লিখবে n বিলংস টু z, অথবা তুমি লিখবে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এই 7.2তে ত্রিকোণমিতিক সমাধানে আমি যে বিষয়টাতে একটা সমাধান পরীক্ষা আসবে, একটা হলো যে তোমাকে বললাম যে যেই ধরনের সমাধান তুমি a cos θ + b sin θ = c আকারে আসবে তাকে √a² + b² দ্বারা ভাগ করবে, উভয় পক্ষকে বর্গ করবে না, বর্গ করে করলে একটি অপ্রাসঙ্গিক মূল চলে আসবে, সেক্ষেত্রে আবার একটি মূলকে বাদ দিতে হবে। দ্বিতীয়ত আমাদের সমাধানে যখন সাধারণ সমাধান পরীক্ষা আসে, যখন তার ডান পাশে ব্যবধি দেওয়া থাকবে, তুমি আগে সাধারণ সমাধান করবে, পরবর্তীতে ব্যবধির বিষয়টি আসবে, ব্যবধিতে আসলে কত কোন কোন মানগুলো ব্যবধির মধ্যে আসবে। আর এখানে যখন আমি একটা নর্মাল দেখালাম এটা, আর বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন যেটা 7.1, সেখানে আমরা বলেছি যে সেই জায়গাটায় তোমাকে যেই অঙ্ক সেখান থেকে একটা পরীক্ষা আসবে, যেখানে আসুক যে আমরা যদি সাইন থেকে ট্যান কিংবা কস থেকে ট্যানে নিতে যাই, তাহলে সর্বদাই এটিকে যে ব্যবহারটি করতে হবে সেটা হলো তোমার কি বলা হয় যে ছবির ব্যবহার করতে হবে, তোমাকে চিত্র দিতে হবে, ত্রিভুজটা এঁকে দিতে হবে ডান পাশে, সেই চিত্রটা তুমি পেন্সিল ব্যবহার করে আঁকবে, কলম ব্যবহার করে নয়। পেন্সিল ব্যবহার করে আঁকলে তোমাকে এটা যদি ভুল হয় তাহলে তুমি আবার ডিলিট করে আবার তুমি আঁকতে অঙ্কন করতে পারবে। আর ওখানে তো একটি ঐতিহাসিক সূত্র আছে, যে আমরা জানি যে ওখানে অনেকগুলো সূত্রই আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র যেটা সেটা হলো যে এটা যে 2 tan inverse x sin inverse 2x/1 1 plus x², tan inverse 2x/1 minus x², এবং cos inverse 1 minus x²/1 plus x²। এই যে ত্রিকোণমিতিক যে সূত্রটি আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, কখনো কখনো কিন্তু আমরা দেখি এই জায়গাটা কিন্তু একটা জিনিস দেখি যে সেটা হলো এই প্রমাণক ক অংশে তোমাকে দিয়ে দিতে পারে যে প্রমাণ করো 2 tan inverse x সমান এত, কিংবা 2 tan inverse x সমান এত, 2 tan inverse x সমান এত। সুতরাং এই প্রমাণটি তুমি পড়বে, এবং তোমাকে ত্রিকোণমিতির ক অংশে আরও কিছু প্রমাণ আছে যে তোমাকে আসতে পারে যে tan inverse x প্লাস tan inverse y, এই প্রমাণটি কি হবে tan inverse x plus y by 1 minus xy, এর প্রমাণও দিতে পারে tan inverse x minus tan inverse y, হ্যাঁ এটা যে মাইনাস থাকে tan inverse x minus tan inverse y, x minus y by 1 plus xy, এই প্রমাণটিও পরীক্ষা আসতে পারে। এটি ক অংশে দিতে পারে, এই খুব বেশি না, 2 নম্বরের জন্য স্বাভাবিকভাবেই তোমাকে এই ধরনের প্রমাণ পরীক্ষা দিতে পারে। তাই এই ত্রিকোণমিতিক প্রশ্নের সাহায্যে যেটা আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এটি খুব ইম্পর্টেন্ট একটি টপিক, কারণ এখানে আমাদের ক মনে করিয়ে দিই, ক গ্রুপের যে অধ্যায় থেকে এখান থেকে 4টি কোশ্চেন থাকবে, 4টি কোশ্চেনের মধ্যে এটি একটি থাকবেই বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এবং ত্রিকোণমিতিক সমীকরণ। তারপরে এখানে আমাদের যেটা বহুপদী গেল সেটা খুব ইম্পর্টেন্ট, দ্বিপদী, এরপরে বাস্তব সংখ্যার সাথে জটিল সংখ্যাকে যোগাশ্রী প্রোগ্রামে মিক্সড হতে পারে। তো এটি তোমরা পর্যায়ক্রমে এখান থেকে তোমরা দেখবে, এবং এখান থেকে তাহলে তুমি 4টা কোশ্চেন তুমি যদি ক গ্রুপ থেকেই 3টা অ্যান্সার করে ফেলতে পারো তাহলে বিষয়টি তোমার কাছে ইজি হয়ে যাবে। তখন খ গ্রুপ থেকে 2টা অ্যান্সার করতে হবে, কারণ খ গ্রুপের যখন আমরা যাবো আলোচনা করবো তখন বুঝতে পারবে যে খ গ্রুপটা আমাদের কাছে অনেক সময় কঠিন বলে মনে হয়। এই ছিল আমাদের ক গ্রুপের আলোচনা, যে আমাদের এই অধ্যায়গুলো গেল বাস্তব সংখ্যা যোগাশ্রী প্রোগ্রাম,
জটিল সংখ্যা, বহুপদী, দ্বিপদী বিস্তৃতি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। এবার আমরা আসি খ গ্রুপে। এই খ গ্রুপটা, এই অংশটা আমাদের অনেকের কাছেই তোমার যে জটিল বলে মনে হয়। খ গ্রুপ, যে আমাদের কাছে মনে হয় যে খ গ্রুপ থেকে হয়তো আমি কোশ্চেন কমন পাবো না, কিংবা কমন পাইলেও অ্যান্সার করতে পারবো না। এই ক্ষেত্রে কিন্তু একটা বিষয় আছে যে খ গ্রুপের দুটি অধ্যায় আছে। সেই দুটি অধ্যায়কে তুমি ভালো মতো, এখনো যদি রিভিশনে বসে না থাকো, খ গ্রুপে এই দুটি অধ্যায়কে তুমি ভালো মতো আগে রিভিশন দিবে। একটা হলো তোমার এই শুরুতে, একটা হলো কণিক। এই কণিক নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, কণিক নিয়ে আলোচনা করব। আমরা জানি যে কণিক 3 ধরনের কণিক আছে। হ্যাঁ, একটা হলো তোমার, আমরা জানি যে তোমার পরাবৃত্ত, নাম্বার 2 হলো উপবৃত্ত, এবং নাম্বার 3 অধিবৃত্ত। অধিবৃত্ত, এই পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত, তোমাকে এখান থেকে একটি কোশ্চেন সিকিউ পরীক্ষা আসবেই। এই সিকিউটা পরীক্ষা আসবেই। পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত একটি সিকিউ পরীক্ষা আসবে। এই পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্তর তোমাকে পড়তে যে জিনিসটা, যে আমরা জানি পরাবৃত্তের আবার বিভিন্ন ধরনের সমীকরণ আছে, 4 ধরনের সমীকরণ আছে পরাবৃত্তের ক্ষেত্রে। এই 4টা সম্পর্কেই তোমাকে শুরুতে ধারণা থাকতে হবে। একটা হলো আমরা জানি যে এই পরাবৃত্তের সেই সমীকরণে একটা হলো যে y² = 4x, y² = 4, এই একটা পরাবৃত্তের সমীকরণ আছে। y² = 4x, এটা তোমাকে জানতে হবে যে y² = 4x এর লেখচিত্রটা কিরকম হবে। এই ধরনের x অক্ষ, এটা y অক্ষ। y² যদি -4x হয়, তখন এটা এদিকে হয়ে যাবে। এটা ধারণা থাকতে y² = -4x। তারপরে x² = 4y যখন হবে, তখন এটা উপরের দিকে হবে, x² = 4y। সেকেন্ডলি যখন x² = -4y হবে, তখন এটা হবে নিচের দিকে। এই 4 ধরনের এই পরাবৃত্ত যখন তোমার সামনে আসবে, যে y² = 4x, এই পরাবৃত্তের ছবিটা কোন ধরনের, এদিকে আসবে। y² -4x উল্টা দিকে, x² 4y উপরের দিকে, এবং x² -4y হলো তোমার নিচের দিকে। এই 4টা সম্পর্ক, অর্থাৎ তুমি যখন একটা সমীকরণ দেখেই যেন বুঝে ফেলতে পারো এই পরাবৃত্তের যে ছবিটা, সেটা কোন দিকে হবে। কারণ পরাবৃত্তের ছবি আইডেন্টিফাই করতে তুমি না পারো, তাহলে কিন্তু অঙ্ক করতে সমস্যা হবে। তাই আমাদের এই পরাবৃত্ত y² 4x, y² -4x, x² 4y, x² -4y, এই 4 ধরনের পরাবৃত্ত বা প্যারাবোলা রয়েছে। এই যে এখানে এই পরাবৃত্ত থেকে তোমাকে কোশ্চেন, অর্থাৎ এখানে যে কণিকের যে 3টা কোশ্চেন আছে, অর্থাৎ ক, খ এবং গতে যে থাকবে, তো সেখানে কিন্তু যে কোনোটা থেকে হতে পারে। পরাবৃত্ত, উপবৃত্ত হবেই, অধিবৃত্ত থেকে হতে পারে। তাহলে এখানে কিছু যে পরাবৃত্তের ক্ষেত্রে প্রথম ধরনের এক ধরনের কোশ্চেন হতে পারে, যে তোমাকে একটা সমীকরণ দিয়ে বলা হবে যে এই সমীকরণটি, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো, নিয়ামক রেখা বের করো। যেমন তোমাকে বলা হলো যে এরকম একটু মনে করো যে y² = কত, 12x, এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু বের করো। পরাবৃত্তটির উপকেন্দ্র কত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত, অক্ষরেখার সমীকরণ কত, নিয়ামক রেখার সমীকরণ কি। হ্যাঁ, তো এটি তোমাকে বের। তাহলে সবার আগে তুমি দেখবা যে সমীকরণটি দেওয়া আছে আমাদের সামনে কোশ্চেনে, সেই সমীকরণটি আসলে কোন আকারে আছে। এটি কি y² = 4x আকারে, না x² = 4y আকারে। যে আকারটা থাকবে সেটিকে তুমি আগে আইডেন্টিফাই করবে, তাহলে তোমাকে এটাকে বের করতে হবে। যেমন আমি একটি সমীকরণ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি। যখন তোমাকে পরাবৃত্তের যখন এই ধরনের একটি সমীকরণ তোমার সামনে দেওয়া থাকবে, যে x² + 2y - 8x + 7 = 0, এই পরাবৃত্তের সমীকরণ তোমাকে দিয়ে তোমাকে বলা হলো এই পরাবৃত্তের শীর্ষবিন্দু এবং উপকেন্দ্র নির্ণয় করো। তখন কিন্তু তুমি আগে x এর উপর না y এর উপর, এই ধরনের অঙ্ক থাকলে হয় x এর উপর স্কয়ার থাকবে, না y এর উপর স্কয়ার থাকবে। তখন সেই x সম্বন্ধিত পদগুলোকে তুমি বাম দিকে রাখবে, বাকি সব ডান দিকে নিয়ে যাবে। যেমন তুমি x এর উপর স্কয়ার আছে, তাহলে আমি x² - 2x, বাকি সব ডান দিকে নিয়ে যাবে, -2y - 7, আমরা এটিকে নিয়ে আসলাম। তাহলে x এর উপর স্কয়ার আছে। অতঃপর তুমি এই যে x এর উপরে, যার উপর স্কয়ার আছে, x এর উপরে বাম পাশে যে রাশিটাকে তুমি রাখলে, সেটাকে তুমি পূর্ণ বর্গে রূপান্তর করতে গিয়ে তোমাকে কিছু যোগ করতে হতে পারে,
যোগ করতে হলে ডান পাশের থেকে বাদ দিতে হবে। তাহলে এটাকে যদি আমি পূর্ণবর্গে রূপান্তর করতে যাই x স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 স্কয়ার মাইনাস টুয়াইস ওয়াই মাইনাস 7 প্লাস 16। তাহলে এই তোমার এখানে যে 4 স্কয়ার 16 আমি এখানে প্লাস 16 করে দিলাম। তাহলে x মাইনাস 2 4 হোল স্কয়ার মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 9 মাইনাস টুয়াইস ওয়াই প্লাস 9। তখন তুমি দেখবি যে ডান পাশে বাম পাশে x থাকলে ডান পাশে y থাকবে। তুমি দেখবে লক্ষ্য করবে যে y এর কোনো সহগ আছে কিনা, যদি সহগ থাকে তাহলে সেটিকে তুমি কমন নেবে। হ্যাঁ, কমন নিয়ে তুমি দেখো x মাইনাস 4 হোল স্কয়ার মাইনাস 2 y মাইনাস 9/2 হয়ে গেল। তখন তুমি এটাকে দেখো, এখন এটাকে x মাইনাস 4 কে তুমি যদি x ধরো আর x মাইনাস 4 কে যদি আমি x ধরি আর y মাইনাস 9/2 কে যদি y ধরি, তাই এটি হয়ে যাবে x স্কয়ার মাইনাস 2y এই আকারে। তাহলে স্বাভাবিকভাবেই এটা x স্কয়ার ইকুয়াল টু 4y আকারে লেখা যাবে। x স্কয়ার সমান 4 অর্থাৎ মাইনাস 4 ইন্টু হাফ ইন্টু y আকারে লেখা যাবে। কারণ এটা তাহলে এখন এই ধরনের যখন তোমার কোনো অঙ্ক থাকবে, তোমাকে এই ধরনের একটি সমীকরণ দিয়ে তোমাকে বলা হবে যে এর শীর্ষবিন্দু কত, এর উপকেন্দ্র কত, এর নিয়ামক রেখা কেন্দ্র, এর অক্ষ রেখা কত, যখন তোমাকে বলা হবে তখন কিন্তু আমরা দেখবো এটাকে আগে ওই আকারে নিয়ে আসবো যে x স্কয়ার ইকুয়াল টু 4y কিংবা y স্কয়ার ইকুয়াল টু 4x এই আকারে আনার পরে আমি একে একে এটা নির্ণয় করবো। তাহলে এটি এক ধরনের অঙ্ক পরীক্ষা আসতে পারে। আরেক ধরনের অঙ্ক পরাবৃত্ত থেকে তোমাকে পরীক্ষা আসবে, সেটা হলো যে আসতে পারে যে পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া থাকবে এবং নিয়ামক রেখা দেওয়া থাকবে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। আর এটা নিশ্চয়ই তোমরা জানো যে পরাবৃত্তে কিন্তু উৎকেন্দ্রিকতার মান 1। অনেক সময় ছাত্র পরীক্ষার হলে হঠাৎ হচ্ছে যে উৎকেন্দ্রিকতা কত, উৎকেন্দ্রিকতা কত না, আমরা জানি যে পরাবৃত্তের সর্বদাই এর মান কত 1। তাহলে আমাকে পরাবৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য দুটি জিনিস আমার দরকার। একটা হলো আমার দরকার হলো প্রথমে দরকার উপকেন্দ্র, এর পরবর্তীতে দরকার আমার নিয়ামক রেখা। এই উপকেন্দ্র এবং নিয়ামক রেখা যখন আমি জানবো তখন আমি সহজেই আমি এই পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবো ওই SP সমান E ইন্টু PM দিয়ে। তাহলে নাম্বার 1 হলো একটা পরাবৃত্তের সমীকরণ দিয়ে তোমাকে বলা হতে পারে এর উপকেন্দ্র শীর্ষবিন্দু নিয়ামক রেখা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। দ্বিতীয়ত হলো একটা পরাবৃত্তের তোমাকে উপকেন্দ্র এবং নিয়ামক রেখা দেওয়া থাকলে বলা হতে পারে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তৃতীয়ত আরেক ধরনের সমস্যা এখানে হতে পারে যে তোমাকে একটা পরাবৃত্তের শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দেওয়া থাকবে। তোমাকে একটা পরাবৃত্তের এরকম বলা হবে যে একটা পরাবৃত্ত তোমাকে দেওয়া হবে এরকম একটা শীর্ষবিন্দু দেওয়া থাকবে, উপকেন্দ্র দেওয়া থাকবে, শীর্ষবিন্দু দেওয়া থাকবে। তোমাকে বলবে এই পরাবৃত্তের সমীকরণ উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকবে, বলে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। উপকেন্দ্র আর শীর্ষবিন্দু দেওয়া থাকবে, বলা হবে তাহলে আমরা এই থেকে কি বলা হয় যে পরাবৃত্ত থেকে 3 ধরনের জিনিস আমরা একটু রিভিশন দিব, আমাদের এখনো সময় আছে। সেটা হলো একটা হলো যে সমীকরণ দেওয়া থাকবে, তার শীর্ষবিন্দু উপকেন্দ্র নিয়ামক রেখা অক্ষ রেখা দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করতে হবে। আরেকটা হলো যে নিয়ামক রেখা দেওয়া থাকবে আর উপকেন্দ্র দেওয়া থাকবে, পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আর লাস্ট হলো যে শীর্ষবিন্দু আর উপকেন্দ্র দেওয়া থাকবে, আমাকে বলা হবে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করো। সঙ্গে পরাবৃত্তে এই ধরনের কোশ্চেন এই পরীক্ষা আসবে। এরপরে পরাবৃত্তের পর হলো উপবৃত্ত, অর্থাৎ উপবৃত্ততে যেটা হলো যে আমরা তোমাদেরকে আগেও বলেছি যে উপবৃত্তের এই কণিক হলো 3 প্রকার। একটা হলো পরাবৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত। তাই পরাবৃত্তে হলো এর মান সর্বদা 1 আর উপবৃত্তে এর মান 1-এর চেয়ে ছোট কিন্তু 0-এর চেয়ে বড়। এই উপবৃত্তের দুটি সমীকরণ আছে, যে সেটা হলো যে একটা হলো আমরা জানি যে সাধারণ সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। সমীকরণ আসলে একটা, কিন্তু এখানে এর মান কখনো b এর বড় হতে পারে, এর মান কখনো b এর চেয়ে ছোট হতে পারে। যখন কোনো একটি পরাবৃত্তের সমীকরণ তোমার সামনে আসবে উপবৃত্তের, তখন তুমি দেখবে যে এখানে এর মানটা কি বড় না এর মানটা ছোট। এর মান যদি বড় হয়
তখন আমরা জানি যে এই উপবৃত্তটি কিরকম হবে। উপবৃত্তটি তখন এই ভূমিতে থাকবে, হ্যাঁ ভূমিতে থাকবে, এবং থাকবে এর মান যদি বি এর চেয়ে বড় হয়, আর এর মান যদি বি এর চেয়ে ছোট হয়, তখন কিন্তু উপবৃত্তটি দাঁড়িয়ে যাবে, ওয়াই অক্ষ বরাবর থাকবে, হ্যাঁ ওয়াই অক্ষ বরাবর থাকবে। এখন সবার আগে এই পরাবৃত্তের উপবৃত্তের যে তোমার বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে, কারণ উপবৃত্তের সাথে কিন্তু অধিবৃত্তের চমৎকার একটি মিল রয়েছে, চমৎকার একটি মিল রয়েছে অধিবৃত্তের। তাই উপবৃত্তের যে বৈশিষ্ট্যগুলো আছে, সেই বৈশিষ্ট্যগুলো একজন ছাত্র যখন পুরোপুরি জানে, তার অধিবৃত্ত কিন্তু তার প্রায় হয়ে যায়। যেমন আমরা এখানে উপবৃত্তের ক্ষেত্রে আমরা জানি যে এই অক্ষটাকে এটা হলো কেন্দ্র, হ্যাঁ কেন্দ্রের স্থানাঙ্ক 0 0। আমরা জানি এটাকে বলা হয় বৃহৎ অক্ষ, আমরা জানি এটাকে বলা হয় ক্ষুদ্র অক্ষ। এই বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য আমরা জানি 2b, কেন্দ্র হলো 0 0, উপকেন্দ্র আমরা জানি এ একটা উপকেন্দ্র, উপকেন্দ্রের স্থানাঙ্ক ±a0। তারপরে নিয়ামক রেখার সমীকরণ কি হবে, হ্যাঁ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে। এটা হলো যখন এ বি এর চেয়ে বড় হবে, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো একে একে আমরা জানব। আর যদি এ বি এর চেয়ে ছোট হয়, তখন কি হবে, এ বি এর চেয়ে যখন ছোট হবে, তখন কিন্তু ছবিটা উল্টে যাবে, তখন ওয়াই অক্ষ বরাবর চলে আসবে, তখন কিন্তু উল্টা। তোমরা জানো এই জিনিসটি মনে রাখবে, যখন একটা সমীকরণ দেওয়া থাকবে সে এর মান বি এর চেয়ে বড় না এর মান বি এর চেয়ে ছোট, তখন তুমি দেখো যে যখন এর মান বি এর চেয়ে ছোট হয়ে যাবে, তখন এই ছবিটা উল্টা যাবে, তখন এইটা এরকম হয়ে যাবে যে এই অক্ষ এদিকে আসবে, তখন এই অক্ষটা হয়ে যাবে তার বৃহৎ অক্ষ, এই অক্ষটা হয়ে যাবে ক্ষুদ্র অক্ষ, হ্যাঁ তখন তার সব চেঞ্জ হয়ে যাবে। এখানে দুইটা জিনিস একটু ভালো মতো তোমাকে মনে রাখতে হবে, যে এই উপবৃত্তের যে আমরা অনেক সময় যে এই যে উপকেন্দ্র, এই উপকেন্দ্রটা হলো কি a0, আর এই উপকেন্দ্রটা এটা হলো a0, আর এটা হলো -a0। তাহলে এই উপকেন্দ্রদের মধ্যকার দূরত্ব কত, 2ae, এটা তোমাকে জানতে হবে। নিয়ামক রেখা দুটির মধ্যকার দূরত্ব কত, এটা তোমাকে জানতে হবে, হ্যাঁ এটা যেমন এই নিয়ামক রেখার সমীকরণ x = a/e, x = -a/e, এর মধ্যকার দূরত্ব কত। এবং এই শীর্ষবিন্দু এটা a0, এটা হলো -a0, তো শীর্ষবিন্দু দ্বয়ের দূরত্ব কত, এটি তুমি যদি জানো, তাহলে এখানে কোনো সমস্যা তোমার হবে না। তাহলে এখন আমরা যখন তোমাকে যে কথাটা আমরা শুরুতেই আমি বললাম, যে একটা সমীকরণ যখন তোমাকে দেওয়া থাকবে, তখন সবার আগে তুমি লক্ষ্য করবে, যেমন একটা সমীকরণ তোমাকে বলা হলো যে 9x² + 16y², 9x² + 16y² = 144। তোমাকে বলা হলো যে এই উপবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তুমি কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কত, তোমাকে বের করতে বলা হলো। সবার আগে এই উপবৃত্তটাকে তুমি উপবৃত্তের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন আছে x² / a² + y² / b², সেই আকারে তুমি আগে নিয়ে আসবে। সেই আকারে আগে আনতে হলে যে কাজটি করতে হবে, ডান পাশে যাই থাক না কেন তোমাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমি 144 দ্বারা যদি ভাগ করে দিই, হ্যাঁ তাহলে x² + 16 y² / কত 9 = 1, x² / 16 + y² / 9 = 1, 9x² 144 x²। এখন তুমি দেখো যে এখানে যেই সমীকরণটা আছে, যে এখানে এর মান কত 4, বির মান কত 3, তাহলে এখানে কে বড়, তাহলে এখানে বড় হলো আমাদের কি বলা, এর বড়, বি হলো ছোট, এ বড়, বি হলো ছোট। তাহলে এখন এই যখন তুমি সমীকরণটা উল্টা হবে, যখন এরকম একটা উল্টা একটা সমীকরণ আসবে, তখন কি হবে, তখন যখন এই x² এরকম হয় যে x² / 9 + y² / 16 = 1, যখন এখানে উপবৃত্তটি এইভাবে থাকবে, তখন কিন্তু এর মান হলো কত, এর মান 3, বির মান 4, তার মানে কি a <b, অর্থাৎ a হলো বি এর চেয়ে ছোট। তাহলে আমরা যে কথাটি বললাম, এর মান যখন বি এর চেয়ে বড় হবে, তখন আমরা দেখব যে এই উপবৃত্তটি x অক্ষের উপরে থাকবে, আর এর মান যখন বি এর চেয়ে ছোট হবে, তখন উপবৃত্তটি y অক্ষের উপরে থাকবে। এখানে এর মান 3, বি এর মান 4, এই বিষয়টি মনে রাখতে হবে।
এখানে আমাদের উপবৃত্ত থেকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, উপবৃত্ত থেকে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে সেটা হলো যে যে ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে, যে একটা হলো যে উপবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে, দেওয়া থাকে সেখানে তোমাকে বলা হতে পারে যে এই কেন্দ্রের স্থানাঙ্ক বের করো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, এগুলো বের করো, এই ধরনের একটা কোশ্চেন থাকতে পারে। অথবা ঠিক পরাবৃত্তের মতো একটা উপবৃত্তে তোমার নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, তোমাকে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, তোমাকে বলা হলো যে এই উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন পরীক্ষা হতে পারে। তারপরে তুমি দেখবা কিছু কিছু আছে যে একটা সমীকরণ বলা হলো যে এই উপবৃত্তটি এত বিন্দু দিয়ে গেলে পি এর মান কত, এ এর মান কত, এই ধরনের কোশ্চেন দেওয়া থাকতে পারে। হ্যাঁ, তারপরে তোমাকে কোনো কোনো কোশ্চেন দেওয়া থাকতে পারে যে দুইটা উপকেন্দ্রদ্বয়ের একটা উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এত, উপকেন্দ্রদ্বয়ের দূরত্ব এত, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এত, উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় হতে পারে। তাহলে আমরা এই উপবৃত্ত কিন্তু খুব ইম্পর্টেন্ট, উপবৃত্ত এবং পরাবৃত্ত মিলেই সাধারণত কোশ্চেনটি হয়তো অধিবৃত্ত যেতে পারে। এখন অধিবৃত্তের সাথে উপবৃত্তের পার্থক্যটা কি, যেখানে আমরা যেটা হলো যে জিনিসটা লক্ষ্য করি যে এই এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার, এখানে এটা হলো অধিবৃত্তের সমীকরণ। এই অধিবৃত্তের সমীকরণে কিন্তু ওখানে উপবৃত্তের সমীকরণে ছিল এর মান একের চেয়ে ছোট কিন্তু জিরোর চেয়ে বড়, আর অধিবৃত্তে হলো এর মান সর্বদাই একের চেয়ে বড় হবে। তাই উপবৃত্তের সমীকরণ যেমন একটাই সমীকরণ, সেখানে এর মান বি এর চেয়ে বড় না ছোট তা দেখে আমরা আইডেন্টিফাই করতাম যে উপবৃত্তটি কোথায় আছে, এক্স অক্ষের উপরে আছে না ওয়াই অক্ষের উপরে আছে। কিন্তু অধিবৃত্তে কিন্তু সমীকরণের ধরনই দুইটা আলাদা। একটা সমীকরণ এরকম এক্স স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1, আর একটা সমীকরণ হলো ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইকুয়াল টু 1, এই আরেকটা সমীকরণ হলো এটা। তাহলে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ, দুই ধরনের সমীকরণ আছে। হ্যাঁ, তাহলে এখন আমি যে কথাটি শুরুতে বলেছিলাম তোমাদেরকে, তো মনে আছে কিনা যে উপবৃত্তের সাথে কিন্তু অধিবৃত্তের একটি চমৎকার মানে মিল রয়েছে তার এই সূত্রগুলোর ভিতরে। সেখানে মিলটা কি, যে উপবৃত্তের সমীকরণে এর মান যখন বি এর চেয়ে বড় হবে তখন ওখানে যে বৈশিষ্ট্যগুলো আছে আর এই সমীকরণটার বৈশিষ্ট্য সেম, শুধু একটা জায়গায় পার্থক্য আছে, উৎকেন্দ্রিকতা ওখানে মাইনাস দিয়ে আর এখানে হবে প্লাস দিয়ে। আর এর মান যখন বি এর চেয়ে ছোট হবে তখন উপবৃত্তের ক্ষেত্রে তুমি যেই যেই বৈশিষ্ট্যগুলো পেয়েছিলা সেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে তোমার এখানে তখন এটা হবে এইটা, ওই এর মানটা তোমার কি হবে, ওখানে মাইনাস ছিল এখানে প্লাস হয়ে যাবে, ওখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। তাহলে এখন তুমি লক্ষ্য করো যে তুমি যদি উপবৃত্তের যে আমাদের বৈশিষ্ট্যগুলো আছে, আমি অবশ্যই উপবৃত্তের বৈশিষ্ট্যগুলো যদি আমি নিজে ধারণ করতে পারি তাহলে আমার এইভাবেই কিন্তু আমার অধিবৃত্তের বৈশিষ্ট্যগুলো তোমার হয়ে যাচ্ছে। তাহলে একজন ছাত্র যদি সে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে যে আমি উপবৃত্তের সূত্রগুলোকে পারি, সুতরাং আমার অধিবৃত্ত হয়ে গেছে। একটা জায়গায় পার্থক্য, সেটা কোথায়? পার্থক্য হলো উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা আমাদের কি আছে? উৎকেন্দ্রিকতায় রয়েছে ওখানে মাইনাস এখানে প্লাস, এই পার্থক্যটা আমাদের আছে, এই জায়গাটা হলো মূল পার্থক্য। হ্যাঁ, আর বাকি ম্যাক্সিমাম বিষয়গুলো প্রায় সকল বিষয়গুলো একই। তাহলে এই অধিবৃত্ত থেকেও তোমাকে এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে যে কখনো তোমাকে বলা হতে পারে একটা অধিবৃত্তের সমীকরণ দিয়ে তোমাকে বলা হবে যে অধিবৃত্তের শীর্ষবিন্দু বের করো, উপকেন্দ্র বের করো, নিয়ামক রেখার সমীকরণ বের করো। আর ঠিক একইভাবে একটা অধিবৃত্তের তোমার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, বলা হয়েছে অধিবৃত্তের সমীকরণ বের করো। আমাদের এই কণিক থেকে আমাদের যে খ গ্রুপটা আছে, সেই খ গ্রুপের যে কণিক যে অংশটি আছে সেই অংশটি কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং এখানে কিন্তু এটা পরীক্ষা কোশ্চেন হবেই। এবং এখানে যেটা আমরা বলি যে 10টা অধ্যায় থেকে প্রতিটা অধ্যায় থেকে তোমার এমসিকিউ হবে। তুমি গত প্রথম পত্র দেখেছো যে সব চ্যাপ্টার থেকে কিন্তু এমসিকিউ হয়েছে, এবং কোনো কোনো অধ্যায় থেকে কিন্তু 3টা এমসিকিউ হয়েছে। কারণ আমাদের বলা আছে যে প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ হবে, 10টা অধ্যায় থেকে যদি 2টা করে 20টা এমসিকিউ হয় তাহলে এমসিকিউ হবে। সেক্ষেত্রে এই কণিক থেকে তুমি দেখবা 3টা এমসিকিউ পরীক্ষা আসবে। সুতরাং এই কণিক অধ্যায়টিকে খুব ভালো মতো পড়তে হবে এবং এই অধ্যায়টি কিন্তু আমাদের অ্যান্সার করতেই হবে। হ্যাঁ, করতে হবে। আরেকটি কথা, ছাত্রছাত্রীরা অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করে যে স্যার, পরাবৃত্ত, উপবৃত্ত কিংবা অধিবৃত্তে যখন কোনো কোশ্চেন পরীক্ষা আসবে
আমরা এদের ছবি ব্যবহার করব কিনা, আমরা ফিগার দিব কিনা। এখানে একটা কথা যে এই কণিকের ক্ষেত্রে অর্থাৎ পরাবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে ছবি যদি পরীক্ষায় দিতে বলে অবশ্যই তোমাকে ছবি দিতে হবে, এবং আমরাও চাই ছাত্র একটি ছবি দিয়ে অঙ্কটি করুক, তাহলে তার অঙ্কটি তার জন্য সহজ হয়ে যায়, অঙ্কটি সলিউশন করা তার জন্য, সমাধান করা তার জন্য ইজি হয়ে যায়। কিন্তু যদি ছবি না চায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। তবে ছবি দিলে মানে একটা কথা সবসময় মনে রাখবা, আমরা যখন কোনো একটি অঙ্কের সমাধানের ছবি দেই তখন কিন্তু ভাষা কম লেখলেও চলে, আর ছবি না দিলে কিন্তু ভাষা বেশি লিখতে হয়। তবে এই ধরনের ক্ষেত্রে ছবি না চাইলে ছবি দেওয়ার কোনো প্রয়োজন হবে না, আর ছবি দিলেও তোমাকে পারফেক্ট ছবি আঁকার দরকার নয়, রাফ ছবি তুমি আঁকবে, যেটাকে আমি স্কেচ বলি, তা তুমি এঁকে দিবে। এই তাহলে এটি কেন আমাদের এই কণিক, তাহলে কণিক থেকে তোমরা আরেকটা জিনিস, এই অধিবৃত্তে আরেকটা জিনিস আছে, সেটা হলো অসীম তট সমীকরণ কি, এই জিনিসটা তোমরা পড়বে। হ্যাঁ, অসীম তট সমীকরণ কি অধিবৃত্তের ক্ষেত্রে। ও কণিক অর্থাৎ এখানে আমাদের খ গ্রুপ ইতিমধ্যে এই ক গ্রুপের এটি হয়ে গেছে। আমাদের এখন এই খ গ্রুপে আমরা কণিকে আসছি, কণিকের পরে আমরা আমাদেরকে আলোচনা করব স্থিতিবিদ্যা, যে জায়গাটিতে আমরা সবচেয়ে ছাত্ররা, আমরা অনেক ছাত্রী আমরা শুনি যে স্যার আমরা খ গ্রুপে যে 4টি অধ্যায় রয়েছে অর্থাৎ কণিক, স্থিতিবিদ্যা, সমতলে বস্তু কণার গতি, বিস্তার, পরিমাপ ও সম্ভাবনা, আমরা কেবলমাত্র 2টি অধ্যায় পড়লে হয় না, অর্থাৎ কণিক এবং বিস্তার, পরিমাপ, সম্ভাবনা। হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে ছাত্রদেরকে বলি যে তোমরা যারা একটু গণিতকে ভয় পাও, এটিকে ভালো লাগে না, কিংবা অনেকেই বলে স্যার আমার তো এটি ফোর্থ সাবজেক্ট। ফোর্থ সাবজেক্ট বলতে কোনো কথা নেই, যে সাবজেক্ট ফোর্থ হোক আর থার্ড পেপার হোক তোমার এটি প্রয়োজন হবে। তো সেক্ষেত্রে আমরা অনেকের ক্ষেত্রে বলি যে ঠিক আছে তুমি গতিবিদ্যা, স্থিতিবিদ্যা বাদ, কিন্তু না, এখানে মনে রাখতে হবে যে তোমাকে স্থিতিবিদ্যা, গতিবিদ্যা থেকে কিন্তু তোমার এমসিকিউ কোশ্চেন পরীক্ষা হবে। এবং আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি, অতীতে লক্ষ্য করি যে স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যার ক্ষেত্রে যে জিনিসটা হয়, যে অঙ্কগুলো আছে, কিছু কমন অঙ্ক আছে, যে বিগত অনেকগুলো বছরে, কয়েক বছরে যে তুমি দেখবা যে বোর্ড পরীক্ষার কিছু অঙ্ক আছে যেগুলি বারবার ঘুরে 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 পরীক্ষা আসে। গতবার যদি তুমি বিভিন্ন বোর্ডের কোশ্চেন দেখো, সৃজনশীল কোশ্চেনও তুমি দেখো, একমাত্র গতিবিদ্যাই যেখান থেকে বই থেকে সরাসরি একটু এদিক ওদিক করে কোশ্চেন পরীক্ষা আসছে। এবং আমরা আশা করি এবছর যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে তুমি দেখবা অন্য অধ্যায়ের তুলনায় এখানকার সিকিউ দেখো অধিকতর সহজ হয়েছে। তাই এটাকে ভয় তুমি পেও না। তুমি কণিক এবং বিস্তার, পরিমাপ ভালো মতো রিভিশন দেওয়ার পরে তুমি স্থিতিবিদ্যা, গতিবিদ্যার যে অঙ্কগুলোকে তুমি বোর্ড পরীক্ষা বিভিন্ন বছর আসছে এবং যেগুলোকে তুমি সবসময় করেছো, সেই অঙ্কগুলোকে তুমি আরেকবার দেখে যাও। স্থিতিবিদ্যা নিয়ে আমরা যে আলোচনা করতে যাই সেটা হলো যে স্থিতিবিদ্যার এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষা হবে, স্থিতিবিদ্যা হবে। তো স্থিতিবিদ্যার ক্ষেত্রে একটি কথা যে এখানে কিন্তু তোমার যেটা যে জ্ঞানমূলক অংশে, ক অংশে কিন্তু অনেক ক্ষেত্রে অঙ্কের জায়গায় তোমাকে থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে, যেটা 2 নম্বরের জন্য দেওয়া যেতে পারে। সেটা এরকম ধরনের কোশ্চেন, যেমন বলের সামন্ত্রিক সূত্রটি লিখো, লামির উপপাদ্য ব্যাখ্যা করো, বলের লম্বাংশ উপপাদ্য ব্যাখ্যা করো, বলের সাইন সূত্র ব্যাখ্যা করো, বলের ত্রিভুজ সূত্রটি লিখো। এটি কিন্তু ক নম্বরে, 2 নম্বরের জন্য আসতে পারে। তো এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি যে আমরা সকলেই মনে করি যে না, বলের ত্রিভুজ সূত্র কিংবা লামির উপপাদ্য যখন পরীক্ষা আসবে এখানে কিন্তু প্রমাণ দিতে হবে না। ক অংশে যখন জ্ঞানমূলক কোশ্চেনে যখন লামির উপপাদ্য আসবে, লামির উপপাদ্য ব্যাখ্যা করো কিংবা লামির উপপাদ্য বর্ণনা করো, তখন শুধুমাত্র লামির উপপাদ্যটি লিখবে, লিখে তুমি একটা ছবিটা এঁকে দিলাম, এঁকে দিয়ে তুমি হয়তো বা এ বাই সাইন আলফা, বি বাই সাইন বিটা, সি বাই সাইন কিংবা পি বাই সাইন আলফা, কিউ বাই সাইন বিটা, আর বাই সাইন লিখে দিলাম। এতটুকুই তুমি 2 পেজে, প্রমাণের কোনো প্রয়োজন নেই, প্রমাণের জন্য অনেক নাম্বার দরকার এখানে। কিন্তু আমরা লক্ষ্য করি যখন ছাত্রের কে আমরা লামির উপপাদ্য লিখতে বলি কিংবা বলের ত্রিভুজ সূত্র লিখতে বলি, বলের সামন্ত্রিক সূত্র লিখতে বলি, কখনই সেই স্টেটমেন্টগুলো সঠিকভাবে লিখতে পারে না। যেমন লামির উপপাদ্যে কতগুলো আছে, যে লামির উপপাদ্যটা কি, যে কোনো বিন্দুতে কার্যরত 3টি বল, ভিন্ন ভিন্ন রেখা বরাবর কার্যরত 3টি বল সাম্য অবস্থায় থাকতে এদের প্রতিটি বলের মান অপর 2টি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এখন ছাত্ররা দেখা যায় সে ওই সাম্য অবস্থা শব্দটি লেখে না, হ্যাঁ, তাহলে সে নাম্বার পাবে না। তাই তোমরা ভালো মতো এই বলের সামন্ত্রিক সূত্র, এর সংজ্ঞা, লামির উপপাদ্য, বলের ত্রিভুজ সূত্র, বলের সাইন সূত্র, লম্বাংশ উপপাদ্য, তুমি এর স্টেটমেন্টগুলো সঠিকভাবে তুমি পড়বে। এটি কিন্তু ক অংশে পরীক্ষা আসতে পারে। এরপরে আমাদের যেটা হলো যে এখানে 8.1 এবং 8.2তে খ এবং গতে যে আমাদের বলবিদ্যার যে অঙ্কগুলো আমাদের থাকবে সেগুলো তো আমি তোমাদেরকে বলি যে, আবারও বলি
যে দুটি অধ্যায় তুমি দেখবা 8.1, 2, 3 এই তিনটা অংশে তুমি দেখবা যে কিছু কিছু অঙ্ক আছে যে সর্বদাই অর্থাৎ সবসময় তোমার এই অঙ্কগুলোকে পরীক্ষা আসে, বিভিন্ন সময়ে বোর্ড পরীক্ষা এসেছে। তুমি সেরকম কিছু অঙ্ককে আজকেই তুমি আবার একটু তুমি বইয়ের পাশে লেখা আছে কোন কোন বোর্ড পরীক্ষা আসছে, সেখানে আজকে আইডেন্টিফাই করো এবং সেই অঙ্কগুলোকে তুমি বারবার রিভিশন দাও। তুমি দেখবে স্থিতিবিদ্যা কমন পেয়ে গেছো, স্থিতিবিদ্যা তুমি কমন পেয়ে যাবে। এরপরে যখন তুমি আবার সমতলে বস্তু করার গতি, অর্থাৎ আমাদের এই যে পরবর্তী নবম অধ্যায় যেটি আছে সমতলে বস্তু করার গতি, সেখান থেকে একটি ফুল কোশ্চেন আসবে। সেই জায়গাটাও আমরা ভয় পাই, সেখানেও আমরা ভয় পাই যে এই জায়গাটায় কী ধরনের। আরেকটা কথা রাখা দরকার যে স্থিতিবিদ্যা তো তুমি সিকিউ অ্যান্সার করো আর না করো, এখান থেকে দুইটা এমসিকিউ তোমাকে অ্যান্সার করতে হবে। আর এমসিকিউগুলো একদম সংক্ষিপ্ত এমসিকিউ পরীক্ষা আসবে। তোমাকে দুইটা বল দিয়ে বলা হবে মধ্যবর্তী কোণ এত হলে লব্ধির মান কত, হ্যাঁ, তারপরে তোমাকে লব্ধি এবং একটা বলের মান দিয়ে দেওয়া থাকে অপর বলটির মান কত। এই ধরনের সংক্ষিপ্ত কোশ্চেনগুলো তোমাকে এখানে পরীক্ষায় আসবে 8.1, 8.2, 8.3 থেকে। যেটা সেখান থেকে একটি ফুল কোশ্চেন আসবে এবং সেখানেও কিন্তু ক অংশে অর্থাৎ কতে কিন্তু আমাদের কিছুটা মানে কি বলা হয় এই ভাষাগত কোশ্চেন পরীক্ষা আসতে পারে। যেমন কি ধরনের কোশ্চেন ক অংশে, যে আমাদের তোমার বেগের সামুদ্রিক সূত্র। তারপরে গত বছর পরীক্ষা আসছিল, তোমাদের মনে আছে ঢাকা বোর্ডে পরীক্ষা আসছিল V = U + AT প্রমাণ করো, 2 নম্বরের জন্য পরীক্ষা আসছিল। তাহলে V = U + AT যদি 2 নম্বরের জন্য পরীক্ষা আসতে পারে, তাহলে প্রশ্ন হতে পারে স্যার তাহলে V² = U² + 2AS কি পরীক্ষা আসবে কিনা, এটা আসবে কিনা। এটা আসলে কিন্তু তোমাকে এটা যদি আসে তাহলে পরীক্ষা কিন্তু আসবে 2 নম্বরের জন্য। সেক্ষেত্রে তুমি সংক্ষিপ্ত আকারে একটু শিখে রাখো। SC = UT + ½ of AT² যদি পরীক্ষায় দেয়, সেক্ষেত্রে অনেকে বলে স্যার আমি যে ফিজিক্সের নিয়মটা পড়েছি সেটাকে এখানে দেবে, একই নিয়ম সেম। এই গতির সমীকরণের সূত্র তুমি ফিজিক্সে যেভাবে পড়েছো তুমি সেটা পড়লেই তোমার হবে, এখান থেকে পরীক্ষা আসতে পারে। আর দ্বিতীয়ত তোমার এখানে আমাদের যে পরে যেটা আছে যে প্রাসের গতিপথ, এখান থেকে তোমার কিন্তু ক অংশে প্রশ্ন পরীক্ষা আসতে পারে। যেমন কি যে তোমাকে ইউ বেগে এবং আলফা কোণে একটি কণাকে ছুঁড়ে মারলে তার তোমার আনুভূমিক পাল্লা কত, সর্বাধিক উচ্চতা পৌঁছিবার সময় নির্ণয় করো, সর্বাধিক উচ্চতা নির্ণয় করো, কিংবা তার ভূমিতে আসতে সময় কতটুকু লাগবে তা নির্ণয় করো। এটা তোমরা জানো। তো তারপরে একটা কণাকে এমসিকিউতে এখানে খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন যে কত ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে সর্বাধিক আনুভূমিক পাল্লা হবে, আমরা জানি 45 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে। এখানে কিন্তু তারপরে এটা কি বলা হয় যে এমসিকিউর জন্য আসতে পারে যে ইউ বেগে আলফা কোণে একটাকে ছুঁড়ে মারলে তার এই প্রক্ষিপ্ত বস্তুর গতিপথের সমীকরণ y = x tan alpha × 1 - x/r। এই ধরনের তোমার এমসিকিউ পরীক্ষা আসবে। আর এখান থেকে যেটা সমতলে কোন বস্তু করার গতি, এখানে 4টা অংশ আছে, 4টা অংশতে কিছু অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সবসময় পরীক্ষা আসে। আমি স্থিতিবিদ্যার মতোই বলবো, যেমন বেগের সামুদ্রিক সূত্রে কেন্দ্র করে এই যে তোমার স্রোতের অঙ্কগুলো, হ্যাঁ, নৌকার অঙ্ক, এই ধরনের অঙ্ক, স্টিমারের অঙ্ক। তারপরে তোমার ত্বরণের যে অধ্যায়টি আছে সেখানে তোমার এই যে বাঘ এবং হরিণের অঙ্ক। তারপরে এটাকে বলা হয় রেলগাড়ি স্টেশনের অঙ্ক। তারপরে T1, T2, T3 সময়ে সমান দূরত্ব অতিক্রম করে। তারপরে গড় বেগ V1, V2, V3, এই ধরনের অঙ্কগুলো তুমি ভালো মতো প্র্যাকটিস করবে। ঠিক একইভাবে প্রাসের গতিপথের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, বিগত পরীক্ষায় বোর্ড পরীক্ষায় যেগুলো আসছে এই বাইরে তুমি যাবে না। আরেকটি কথা যে গতিবিদ্যার ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কিন্তু একটা কথা যে একটা অঙ্ককে তোমাকে বের করতে বলা হয়েছে, এর মান নির্ণয় করো কিংবা প্রমাণ করো। পুরোপুরিটা তুমি মিলাতে পারো নাই, অঙ্কটি পুরোপুরি হয় নাই, কিন্তু 50% হয়েছে, 60% হয়েছে, 70% হয়েছে। অর্থাৎ একটা অঙ্কে 4টি ধাপ আছে, 2টি ধাপ হয়ে গেছে, তুমি কিন্তু 4-এ 2 নম্বর পেয়ে যাবে। 3টি ধাপ হয়ে গেছে, 4-এ কিন্তু 3 নম্বর পেয়ে যাবে। সুতরাং তুমি এই পরীক্ষায় বের হয়েই যদি দেখো যে আরে আমার পাশের বন্ধুর সাথে তো উত্তর মিলে নাই, ওর আসছে 5, আমার আসছে 4, কিন্তু তুমি দেখবে তোমার সিস্টেম ঠিক আছে কিনা। সিস্টেম ঠিক থাকলে উত্তর না মিললেও তুমি সেখানে 4 নম্বরে 3 নম্বর পাবে। এখানে তুমি হবে না, কি বলা হয়, আপসেট হবে না এই বিষয়টিতে, হ্যাঁ, কোনোভাবেই। তাহলে এই যে এই গতিবিদ্যা বলো, স্থিতিবিদ্যা বলো, এই বিষয়টিকে এইভাবে তুমি অঙ্ক করবে। এই প্রাসের গতিপথের কিছু অঙ্ক আছে। এরপরে যে বিষয়টি আমাদের সর্বশেষ আমরা আসতেছি, যেটাকে আমরা বলেছি যে খ বিভাগ থেকে 2টি অধ্যায়কে ভালো মতো পড়তে হবে, যেটা আসবেই পরীক্ষায়, আসবেই। এটা কণিক বিস্তার পরিমাপ ও সম্ভাবনা। আমরা সর্বশেষ বিস্তার পরিমাপ ও সম্ভাবনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি যে বিস্তার পরিমাপ ও সম্ভাবনা থেকে তো কোশ্চেন পরীক্ষায় হবেই। এখানে 2টা অংশ আছে, বিস্তার পরিমাপ সম্ভাবনা 2টা অংশ আছে। একটা বিস্তার
সম্ভাবনা 10.1 এবং 10.2। তাহলে তোমরা জানো যে 10.1-এ দুটি জিনিস আছে। একটা হলো তোমাকে শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত ক্ষেত্রে, অর্থাৎ এই দুই অংশের ক্ষেত্রে তথ্যের ক্ষেত্রে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় করা। পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক নির্ণয় কিন্তু পরীক্ষা আসবেই, সম্ভাবনা বেশি, খুব বেশি। তোমাকে যদি 10.1 থেকে কোশ্চেন আসে তাহলে পরিমিত ব্যবধান ভেদাঙ্ক আসবেই। তাহলে পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্ক এটা তুমি যেটা করবা যে পরীক্ষার এই আগামীকাল একদিন মাঝখানে সময় আছে, তুমি একটা শ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে একটা অঙ্ক প্র্যাকটিস করে যাও, আর অশ্রেণীকৃত তথ্যের ক্ষেত্রে তুমি আরেকটা অঙ্ক প্র্যাকটিস করে যাও। তুমি যে কোনো ডাটা দিয়ে অঙ্কগুলো তুমি পেরে যাবা, ক্যালকুলেটার এখানে ইউজ করতে দিবে। এখানে একই কথা, তোমার ছক যদি ঠিক থাকে, লাস্টে গিয়ে যে সূত্র ওয়ার্কিং ফর্মুলা তুমি ব্যবহার করবা, সেখানে যদি কোনো রকমভাবে অ্যান্সারে গন্ডগোল লেগে যায় তাহলে কিন্তু উপরের ছকের জন্য তুমি নাম্বার পাবে। এই বিষয়টিকে লক্ষ্য রাখবে। এরপরে 10.2 যেটা আমাদের সম্ভাবনা যে অংশটি আছে, অর্থাৎ এই 10.1-এর সাথে, সেখান থেকে তো কোশ্চেন পরীক্ষা হবেই, কারণ দুইটা মিলেই হতে পারে অথবা ওইটাই একটা হবে। 10.2-তে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটা হলো যে আমাদের সম্ভাবনার সংযোগ সূত্র। এখানে ছাত্র আমাদেরকে প্রশ্ন করে থাকে যে স্যার, সম্ভাবনার সংযোগ সূত্র কি পরীক্ষায় আসতে পারে কিনা? হ্যাঁ, সম্ভাবনার সংযোগ সূত্র আসতে পারে। সংযোগ সূত্র তোমাকে ক অংশে জ্ঞানমূলকে 2 নম্বরের জন্য দিতে পারে, যে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র প্রমাণ করো, কিংবা দুটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র প্রমাণ করো। তাহলে এটি তোমাকে পড়তে হবে যে দুটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র কী হবে, অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার সংযোগ সূত্র কী হবে, এটি তুমি প্রমাণ পড়বে। একইভাবে দুটি সম্ভাবনা গুণন সূত্র যেটি আছে, অর্থাৎ সম্ভাবনা গুণন সূত্র যেটা আছে সেটা হলো দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার গুণন সূত্র কী হবে, দুটি অধীন ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা গুণন সূত্র কী হবে। তাহলে তোমাকে যখন একটি অঙ্ক পরীক্ষা আসবে তখন আমাকে সবার আগে আইডেন্টিফাই করতে হবে এই অঙ্কটি কি আমার সংযোগ সূত্র ব্যবহার করে হবে না গুণন সূত্র ব্যবহার করে হবে। একটা কমন একটা বিষয় আছে যেটা তুমি মেমোরিতে নিয়ে নিবা, যে সংযোগ সূত্রে হলো কি, যে দুটি ঘটনা যে কোনো একটি ঘটনার সম্ভাবনা হয় এ ঘটবে অথবা বি ঘটবে, আর গুণন সূত্রে কিন্তু দুটি ঘটনা একত্রে ঘটবে, এও ঘটবে এবং বিও ঘটবে, অর্থাৎ ওখানে ইউনিয়ন আর এখানে ইন্টারসেকশন। এটাকে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি ইজিলি তুমি কোনটায় সংযোগ সূত্র ব্যবহার হবে আর কোনটায় তোমার গুণন সূত্র ব্যবহার হবে, অর্থাৎ সত্তাধীন সম্ভাবনা ব্যবহার হবে, তা কিন্তু তুমি বের করতে পারবে। আরেকটা বিষয় আছে, অনেক ছাত্রই অঙ্কের সময় সে বুঝে না এই জায়গাটায় কোন সূত্র প্রয়োগ হবে, একটা বিষয় আছে। আমার যখন তোমাকে দেখবে যে একটা কমন ব্যাপার, যে আমার যখন দুইটা ঘটনার কোনো কমন উপাদান দেওয়া থাকবে, দুটি ঘটনার কোনো কমন উপাদান দেওয়া থাকবে, কমন উপাদান দেওয়া থাকা মানেই হলো আমাদের অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে হবে, আর কমন উপাদান না থাকা মানেই হলো বর্জনশীলের ক্ষেত্রে হবে। আর একটা বিষয় আমরা এখানে তোমাদেরকে বলতে চাই যে স্বাধীন আর বর্জনশীল, এই অনেক সময় একটা কনফিউশন হয় যে স্বাধীন হলে কি সে বর্জনশীল হবে কিনা। না, স্বাধীন এবং বর্জনশীল এই দুইটা জিনিস একসাথে হতে পারে না। এই জায়গাটা তুমি রাখবে, আর ওই কথাটা তুমি মনে রাখবে যে দুটি ঘটনার যদি তোমার কমন উপাদান থাকে তাহলে সে অবশ্যই অবর্জনশীল হবে, আর কমন উপাদান না থাকলে সে বর্জনশীল হবে। এই জিনিসটা তুমি মনে রাখবে ভালো মতো, যে এখানে কিন্তু অঙ্কটা করার ক্ষেত্রে তোমাকে অনেক সময় চিন্তা ভাবনা করতে হয় যে এটা কমন উপাদান আছে কিংবা নাই। তাহলে আমাদের এই যে 10.2 যেটা, অর্থাৎ এই জায়গাটা থেকে আমরা তোমাদেরকে আবার একটু বলি যে এখানে তুমি যে জিনিসটা পড়বা যে সম্ভাবনার সংযোগ সূত্র বর্জনশীলের ক্ষেত্রে এবং অবর্জনশীলের ক্ষেত্রে, আর তোমার সম্ভাবনা গুণন সূত্র স্বাধীন এবং অধীনের ঘটনার ক্ষেত্রে, এটা এই ধরনের ক্ষেত্রে আমাদের হবে। যেমন একটা অঙ্কে আমি তোমাদের একটু বলি যে একটা অঙ্কে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 1/3 দেওয়া আছে, পি অফ এ ইউনিয়ন বি পি অফ এ হাফ। তোমাকে বলা হয়েছে পি অফ বি ইকুয়াল টু কত। তাহলে এই ঘটনায় কিন্তু কোথায় বলা নাই এরা কি বর্জনশীল না অবর্জনশীল, কিন্তু আমরা এখান থেকে স্পষ্ট বুঝে গেছি যে এই জায়গাটাতে যে এখানে পি অফ এ ইন্টারসেকশন বির মান দেওয়া আছে, তার মানে কি এই ঘটনা অবশ্যই অবর্জনশীল। এই বিষয়টিকে লক্ষ্য যদি রাখো তাহলে এখানে বর্জন আর অবর্জনশীল নিয়ে তোমার সমস্যা হওয়ার কথা নয়। তাহলে আমরা যে জিনিসটা বললাম যে বিস্তার পরিমাপ ও সম্ভাবনাতে যে আমাদের দুটি বিষয়, একটা হলো একটা কোশ্চেন আসবে, আমরা দৃশ্য করবো একটা থেকে আসতে হবে বিস্তার পরিমাপ, সেখানে আমাদের পরীক্ষায় আসতে পারে যে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো। আর নাম্বার টুতে আমাদের আরেকটা জায়গায় আসতে পারে, সেটা হলো এই
পাঠ্যক্রমের সম্ভাবনা সংযোগ সূত্র কিংবা সম্ভাবনার গুণন সূত্রকে ব্যবহার করে, এবং এখানে কিন্তু পরীক্ষায় প্রমাণ আসতে পারে ক অংশে যে বর্জনশীল ঘটনার ব্যাখ্যা দাও, অবর্জনশীল ঘটনার ব্যাখ্যা দাও। আবার শুরুর দিকে যে সংজ্ঞাগুলো আছে, যে সময় বর্জনশীল ঘটনা বলতে কি বোঝো, অবর্জনশীল ঘটনা বলতে কি বোঝো, স্বাধীন ঘটনা বলতে কি বোঝো, অধীন ঘটনা বলতে কি বোঝো, এই ধরনের বিষয় কিন্তু আমরা রাখবো। তাহলে আমি আবারও তোমাদেরকে বলি যে এবং বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, কণিক ও বিস্তার পরিমাপ ও সম্ভাবনা, এই দুইটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, পড়বেই, এটা পরীক্ষা আসবেই, হ্যাঁ আসবেই। আর তোমার এখানে স্থিতিবিদ্যা ও গতিবিদ্যার যে বিষয়টি রয়েছে সেখান থেকে কোশ্চেন আসবে, তবে এটাকে তুমি ভয় পেও না, একে ভয় পেও না। তুমি বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো তুমি ভালো মতো পড়ে যাও, তুমি কোশ্চেন কমন পেয়ে যাবে। তো এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষা আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, বিশেষ করে স্থিতিবিদ্যার কথা বলেছি, গতিবিদ্যার ক্ষেত্রে এমসিকিউ বিশেষ করে প্রাসের গতিপথ যেখানে আছে, তোমাকে বলা হবে যে একটাই বেগের মান এবং কোণের মান দেওয়া থাকে, সর্বাধিক উচ্চতা পৌঁছিবার সময় কত, আনুভূমিক পাল্লার মান কত, সর্বাধিক উচ্চতাটা কত, ইত্যাদি ইত্যাদি এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসবে। তাহলে আমরা আবার তোমাদেরকে একটু বলি যে আজকের যে আলোচনাটি আমরা করলাম উচ্চতর গণিত দ্বিতীয় পত্র নিয়ে, যেটি পরীক্ষা তোমাদের আগামী বৃহস্পতিবার, সেখানে আমি আবার রিপিট করি যে আমাদের দুইটা গ্রুপ আছে, সেই দুইটা গ্রুপে মোট 10টি কোশ্চেন, 10টি অধ্যায় আছে। সেই অধ্যায়ের 10টির দুটি গ্রুপ আছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে 6টি অধ্যায় আছে, সেই 6টি অধ্যায় থেকে আমাদের কোশ্চেন থাকবে 4টি, তোমার পরবর্তী তোমার যে 4টি কোশ্চেন আছে, চ্যাপ্টার আছে, সেখান থেকে থাকবে 4টি। তাহলে এই মোট তোমাকে 8টি কোশ্চেন থেকে অ্যান্সার করতে হবে 5টি। কোনো বিভাগ থেকে 3টার বেশি কিন্তু উত্তর দেওয়া যাবে না, 3 এবং ওদিকে 2, কিংবা এদিকে 2 ওদিকে 3 আসবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে অবশ্যই তোমার এমসিকিউ কোশ্চেন পরীক্ষা আসবে, মিনিমাম 2টি করে, কোনোটায় 3টা আসবে, এভাবে 25টি এমসিকিউ পরীক্ষা আসবে। আমি বলবো যে তোমরা এমসিকিউ কোশ্চেন, যে কথাটি শুরুতেই বলেছি, যে এমসিকিউ কোশ্চেন পাওয়ার সাথে সাথে তুমি যে কাজটি করবে সেটি হলো যে তুমি এমসিকিউতে সাথে সাথে যে কাজটি করবে, তোমার প্রথমে দেখবে যে কোন অঙ্কগুলোকে শুরুতে তুমি একবারে দাগ দিতে পারতেছো সেটি দিবে, এরপরে যেগুলোকে সমাধান করতে সেটাকে তুমি সমাধান করে দিবে। আর এরপরে যখন সিকিউ কোশ্চেন তুমি পাবে, সিকিউ কোশ্চেন পাওয়ার পর প্রথমেই তুমি আইডেন্টিফাই করবে যে কোন 5টি কোশ্চেন তুমি আনসার করতে চাও। খুব ঠান্ডা মাথায় পড়বে, কারণ সিকিউতে কিন্তু তুমি সময় পাবে, একটি সিকিউ কোশ্চেনের জন্য 30 মিনিট বরাদ্দ আছে মিনিমাম। হ্যাঁ, যে এবং সিকিউ কোশ্চেনের ক্ষেত্রে আমরা ওই কথাটি আবারও বলেছি, আমি প্রথম পত্রের দিনও বলেছি যে একটা অঙ্কে যদি ক এবং খ অংশ দেওয়ার পরে গ অংশ তুমি যদি আরেকটা অঙ্ক দেওয়ার পরে দিতে চাও, তাতেই কিন্তু কোনো সমস্যা নেই, তুমি দিতে পারবে। এভাবে তুমি যদি ধারাবাহিকভাবে আসো, সর্বোপরি আমরা পিছনের দিক থেকে বললে বিস্তার পরিমাপকে ভালো মতো পড়ে ফেলো, কণিক ভালো মতো পড়ো, বিপরীত ত্রিগ্নমিতিক ফাংশন ভালো মতো পড়ো, বহুপদী এবং দ্বিপদী, বহুপদী দ্বিপদী বিপরীত ত্রিগ্নমিতিক ফাংশন, কণিক, বিস্তার পরিমাপ, এই 5টি অধ্যায় থেকে তুমি 4টি কোশ্চেন পাবে। আমার বাকি থাকবে 1টি, বাকি তো অনেক অধ্যায় তোমার রয়ে গেছে। আমি যেভাবে তোমাদেরকে বললাম, আমি সেভাবে যদি তোমরা আজকে রাত্রে এবং আগামীকাল সারাটা দিন রয়েছে, রাত্রে রয়েছে, তুমি প্রস্তুতি নাও, আমি আশা করি উচ্চতর গণিত পরীক্ষা তোমার প্রথম পত্র যেমনটি ভালো হয়েছে এবং দ্বিতীয় পত্র ভালো হবে। দ্বিতীয় পত্র নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আর এটি সর্বশেষ পরীক্ষা তোমার, সুতরাং তুমি মনোবল তুমি শক্ত রাখো। আমি নিশ্চিত যে তুমি এই পরীক্ষা উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো হবে, এবং সবাইকে পরীক্ষা ভালো হোক এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং পরবর্তীতে তোমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ভালো রেজাল্ট করে যেখানে যে আশা নিয়ে পড়ালেখা করতেছে সেই জায়গায় যেন ভর্তি হতে পারো, এই প্রত্যাশা রেখে আমি আজকের এই ক্লাস সমাপ্ত করছি। ধন্যবাদ সকলকে।